আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি মহান আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমরা নিউটনিয়ান মেকানিক্স এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। টপিকসের নাম হচ্ছে ভরবেগের সংরক্ষণশীল সূত্র। এই টপিকসটা বোঝার আগে আমরা একটা ছোট্ট জিনিস মাথায় নিয়ে আসবো, সেটা হচ্ছে নিউটনের 2 নম্বর সূত্র। ওই 2 নম্বর সূত্র থেকে আমরা পাইছিলাম একটা জিনিস পাইছিলাম, সেটা হচ্ছে বল F ইকুয়াল টু ডিপি বাই ডিটি। আমরা এটা কোথায় পাইছি? নিউটনের 2 নম্বর সূত্র থেকে পাইছি। আচ্ছা, যাই হোক পাইলাম। এখন বিষয় হচ্ছে কোনো কারণে যদি এই বলের মানটা শূন্য হয়ে যায়, বলের মানটা এই যে বল এফ এর মান যদি কোনো কারণে শূন্য হয়ে যায়, তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ডিপি বাই ডিটি ইকুয়াল টু 0। অতএব ডিপি ইকুয়াল টু 0। কি পাইলাম? বলের মান শূন্য হইলে ভরবেগের, আচ্ছা ডিপি মানে কি? ভরবেগের পরিবর্তন বোঝাচ্ছে, ঠিক আছে? তো ডিপির মানও শূন্য হয়ে যায়। তার মানে আমরা পাচ্ছি যে বলের মান যদি শূন্য হয়ে যায় তাহলে ভরবেগের পরিবর্তনও শূন্য হয়ে যাবে। এটাই হচ্ছে মূলত ভরবেগের ভরবেগের সংরক্ষণশীল সূত্র, অর্থাৎ কনজারভেশন প্রিন্সিপাল অফ মোমেন্টাম। আচ্ছা, এখানে এই প্রিন্সিপালে বলা হচ্ছে যদি বাহ্যিকভাবে কোনো বল প্রযুক্ত না করা হয়, অর্থাৎ এই এফ এর মান যদি শূন্য হয়ে যায়, তাহলে ভরবেগের কোনো পরিবর্তন হবে না। ভরবেগের কোনো কি হবে না পরিবর্তন হবে না। আশা করি এই যে প্রিন্সিপালের মেইন বিষয়টা, মেইন থিমটা, এটা আমরা বুঝতে পারছি। তো এখন দেখো বিষয়টা, আমরা যদি কোনো একটা সংঘর্ষ দিয়ে বিবেচনা করি বিষয়টাকে, মনে করো এখানে একটা বস্তু ছিল এমন, এর ভর হচ্ছে এমন, আর এই বস্তুর যে শুরুতে বেগ ছিল সেটা হচ্ছে v1, ঠিক আছে? আর এখানে আরেকটা বস্তু ছিল m2, সরি এটাকে u1 দ্বারা প্রকাশ করি আমরা, u1, এটা হচ্ছে u2। আচ্ছা, তো কি হচ্ছে, এটা বস্তু এদিকে যাচ্ছে, এই বস্তুটা এদিকে যাচ্ছে। যদি এমনটা ঘটে, এই যে u1 এর মান u2 থেকে বেশি, তাহলে কি হবে? এই যে এই বস্তুটা আর এই বস্তুটা এক সময় সংঘর্ষে লিপ্ত হবে, তাই না? আচ্ছা, তো সংঘর্ষে যদি লিপ্ত হয়, এটা সেই সংঘর্ষের সময়কার অবস্থা, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। সংঘর্ষ হওয়ার পরে কি বস্তু দুটো এখানে আটকে থাকবে? অবশ্যই আটকে থাকবে না। তো মনে করো সংঘর্ষ হওয়ার পরে একটা বস্তু এখানে m1, সংঘর্ষ হওয়ার পরে অবশ্যই এর বেগ কি হবে? পরিবর্তন হবে। তো আমরা ধরে নিচ্ছি সংঘর্ষ হওয়ার পরে যে বেগ সেটা v1, আর আরেকটা বস্তু এটা এদিকে যাচ্ছে, আরেকটা বস্তু এর ভর হচ্ছে m2, সংঘর্ষের পরে বেগ হচ্ছে v2। আচ্ছা, কি হলো? সংঘর্ষ মানে দুইটা বস্তু শুরুতে চলতেছিল, সংঘর্ষ ঘটলো, সংঘর্ষ হওয়ার জন্য এদের বেগের পরিবর্তন ঘটলো। আমরা ধরে নিচ্ছি আপাতত ভরের কোনো পরিবর্তন হয়নি, ঠিক আছে? ভরকে আমরা স্থির বিবেচনা করতেছি। তো তাহলে কি হবে? আচ্ছা, ভরবেগ জিনিসটা কি আমরা সবাই জানি, ভর এবং বেগের যে গুণফল সেটা হচ্ছে ভরবেগ, তাই না? এই বস্তু যদি শুরুতে ভরবেগ আমরা বিবেচনা করি, সেটা হচ্ছে m1, এই বস্তুর ভরবেগ হচ্ছে m2, u2, শুরুতে ভরবেগ। আর এটা শুরুতে ভরবেগ হবে m1, v1, আর এটা হবে m2, v2, ঠিক আছে? প্রত্যেকটা বস্তুর ভরবেগ আমরা বের করলাম। যদি ভর এবং বেগ এই দুইটা মান জানা থাকে, তাহলে আমরা ভরবেগের মানটা বের করতে পারি। তো এই প্রিন্সিপালে বলা হচ্ছে বাহ্যিক বল যদি প্রযুক্ত না করা হয়, আমরা কি বললাম? বাহ্যিকভাবে যদি কোনো বল প্রযুক্ত না করা হয়, তাহলে সংঘর্ষের আগে মোট ভরবেগ, আচ্ছা মোট ভরবেগ মানে কি? দুইটার মানে যতগুলো ভরবেগ থাকবে তাদের সমষ্টি, এটা হচ্ছে মোট ভরবেগ। বাহ্যিকভাবে যদি কোনো বল প্রযুক্ত করা না হয়, তাহলে সংঘর্ষের আগে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে এই যে মোট ভরবেগ, এই দুইটা কি হবে? এই যে সমান হবে। এটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীল সূত্র। আমরা বলতে পারি যদি বাহ্যিকভাবে কোনো বল প্রযুক্ত না করা হয়, তাহলে সংঘর্ষের আগে মোট ভরবেগ এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ, এই দুইটা মান কি হবে?
সমান হবে। কখন? যদি বাহ্যিকভাবে কোনো বল প্রযুক্ত না করা হয়। এটা হচ্ছে মূলত ভরবেগের সংরক্ষণশীল সূত্র। আচ্ছা আচ্ছা আমরা সবাই জানি বেগ হচ্ছে ভেক্টর রাশি। আমরা যদি এটাকে ভেক্টর দ্বারা প্রকাশ করি, v1 v2 সরি u1 u2, এটা হচ্ছে v1 and v2। তো আমরা যদি এই বেগগুলোকে ভেক্টর দ্বারা প্রকাশ করি, আচ্ছা ভরবেগকে কি দ্বারা প্রকাশ করা হয়? p দ্বারা। ভরবেগকে প্রকাশ করা হয় p দ্বারা, m ইনটু v। ঠিক আছে। আচ্ছা বেগ হচ্ছে বেগ হচ্ছে ভেক্টর রাশি আর ভর হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশির কোনো দিক নেই, ওই জন্য ভরবেগের দিক নির্ভর করবে বেগের দিকের উপর। ঠিক আছে। আচ্ছা তো এটাকে আমরা লিখতে পারি p1, এটা হচ্ছে p2, এটা মনে করো p3, এটা হচ্ছে p4, ভেক্টর চিহ্ন দিলাম। আচ্ছা আমরা 1 2 3 4 না দিয়ে আমরা এই কাজটা করি। যেহেতু এটা শুরুতে ছিল তার মানে এটা হচ্ছে ইনিশিয়াল, যেহেতু এটা পরে এটা হচ্ছে ফাইনাল। তো আমরা এটাকে এভাবে লিখবো p1 ইনিশিয়াল যোগ p2 ইনিশিয়াল ইকুয়াল টু p1 ফাইনাল প্লাস p2 ফাইনাল। জাস্ট আমরা বিষয়টাকে ভেক্টর দ্বারা উপস্থাপন করতেছি। কেন করতেছি আমরা একটু পরে বুঝতে পারবো। আচ্ছা দেখো, আচ্ছা ভরবেগের সমষ্টি, তাই না? সমষ্টিকে সামেশন দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা এই যে ইনিশিয়ালকে আমরা সামেশন অফ পি ইনিশিয়াল এভাবে লিখলাম ইকুয়াল টু সামেশন অফ পি ফাইনাল, এভাবে লিখতেছি বিষয়টাকে। কি দাঁড়ালো তাহলে? এই যে সংঘর্ষের আগে মোট ভরবেগ সামেশন অফ পি ইনিশিয়াল মানে ভরবেগের সমষ্টি, অর্থাৎ সংঘর্ষের আগে মোট ভরবেগ। আচ্ছা সামেশন অফ পি ফাইনাল সংঘর্ষের পরে মোট ভরবেগ, এই দুইটা জিনিসের মান কি হবে? সমান হবে। আচ্ছা তো আমরা এই জিনিসটা পাইছি। তো তার মানে আমরা এটা লিখতে পারি না সামেশন অফ পি ইনিশিয়াল মাইনাস সামেশন অফ পি ফাইনাল ইকুয়াল টু 0। অতএব এখানে কি বোঝাচ্ছে? এই যে আগে এবং পরের ভরবেগের যে পার্থক্য সেটা হচ্ছে 0, অর্থাৎ কোনো পার্থক্য হবে না। অর্থাৎ আমরা লিখতে পারি ডেল পি ইকুয়াল টু 0। আচ্ছা আর যদি পরিবর্তনটা অনেক ক্ষুদ্র হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারবো ডিপি ইকুয়াল টু 0। আচ্ছা ঘুরে ঘাড়ে একই জিনিস আমরা পাইলাম, ঘুরে ফিরে একই জিনিস পাইছি। তার মানে এই সূত্রে বলা হচ্ছে যদি বাহ্যিকভাবে কোনো বল প্রযুক্ত না করা হয় তাহলে সংঘর্ষের আগে এবং সংঘর্ষের পরে মোট ভরবেগ অপরিবর্তিত থাকবে, অর্থাৎ একই থাকবে। বোঝা গেছে? আশা করি আমরা সবাই এই টপিকসটা বুঝতে পারছি। আমরা এখন এই সূত্র সম্পর্কিত বা এই সূত্র ইউজ করে দু একটা ম্যাথ প্রবলেম দেখার চেষ্টা করব। তো এবার আমরা একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে 5 কেজি ভরের একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে x অক্ষ বরাবর এসে 3 কেজি ভরের একটি 3 কেজি ভরের অন্য একটি স্থির বস্তুকে ধাক্কা দিল। ঠিক আছে, দিল। এরপর 5 কেজি ভরের বস্তুটি x অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকে। 3 কেজি ভরের বস্তুর বেগের মান ও দিক কত সেটা আমাদের বের করতে বলছে। কি বলছে কিছুই বুঝি নাই। আচ্ছা আমরা আস্তে আস্তে এই প্রশ্নটা বোঝার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের বোর্ড পরীক্ষার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সমস্যা। আমাদের বোর্ড পরীক্ষায় এটা আসার সম্ভাবনা বা এই টাইপের প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু অনেক অনেক বেশি। তো যাই হোক, প্রশ্ন বলা হচ্ছে একটা বস্তু ছিল, এটার ভর মনে করো 5, আচ্ছা মনে কেন করবো, দিছে ওরা 5 কেজি। আচ্ছা এই 5 কেজি ভরের বস্তুর যে বেগ সেটা ছিল 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা এই যে 5 কেজি ভরের একটি বস্তু 2 মিটার পার সেকেন্ড বেগে। আচ্ছা এটা হচ্ছে মনে করো আণবিক তল, অর্থাৎ x অক্ষ আমরা ধরে নিচ্ছি। আচ্ছা যাই হোক, আচ্ছা x অক্ষ বরাবর এসে 3 কেজি ভরের অন্য একটি স্থির বস্তুকে ধাক্কা দিল। তো মনে করো এখানে 3 কেজি ভরের বস্তুটা আছে,
3 কেজি ভরের বস্তু এর যে বেগ সেটা ছিল 0, মানে স্থির ছিল অর্থাৎ বেগ ছিল 0। তো এই বস্তুটা এটাকে আসে কি করলো, ধাক্কা দিল। এখানে মনে করো দুইজনের সংঘর্ষ হলো। আচ্ছা, সংঘর্ষ হয়েছে। এবার কি হয়েছে বিষয়টা, এটা x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। আচ্ছা যাই হোক, একটা আনুমানিক চিত্র আমরা ধরে নিছি। তো ধাক্কা খাওয়ার পরে 5 কেজি ভরের বস্তু এক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 1 মিটার সেকেন্ড বেগে চলতে থাকলো। এটা যদি এক অক্ষ হয় তাহলে এই এক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে, এখানে মনে করো 5 কেজি ভরের সেই বস্তু, বেগ হচ্ছে ভাই কত, 1 মিটার পার সেকেন্ড। এটা ছিল এক অক্ষ, এক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে চলতে থাকলো। তাহলে এই যে অন্য একটা বস্তু, আচ্ছা এটা যদি 5 কেজি হয়, এটা 3 কেজি। তো ধাক্কা খাওয়ার পরে 5 কেজি ভরে বস্তু যদি এদিকে যায়, তবে 3 কেজি ভরে বস্তু তো কোনো না কোনো দিকে যাবে, তাই না? ও তো আর অবশ্যই স্থির থাকবে না, তাই না ভাই? আচ্ছা আমরা ধরে নিচ্ছি যেহেতু এটা এদিকে গেল, তাহলে এই যে 3 কেজি ভরে বস্তুটা এদিকে কোন একদিকে যাবে। কোন দিকে গেছে আমরা এক্স্যাক্টলি জানি না, বাট আমরা এটা জানি যে এদিকে হয়তো বা কোন একদিকে যাবে। তো আমরা এখানে ধরে নিচ্ছি এটা হচ্ছে 3 কেজি ভরে বস্তু। আর এই যে কোণ, এই কোণের মানটাও আমরা জানি না, এটা ধরে নিচ্ছি আমরা ভাই থিটা। আচ্ছা, এর বেগের যে মান সেটা কত, সেই বেগের মানটা আমাদের বের করা লাগবে। মানে আমাদেরকে অ্যাকচুয়ালি এই যে কোণ থিটা, আচ্ছা যেহেতু দিক বলছে তার মানে এই থিটা কোণ বের করতে হবে, আর বেগের মান অর্থাৎ ভি এর যে মান সেটা আমাদের বের করতে হবে। তো আমরা কি আমাদের প্রশ্ন বুঝতে পারছি? আমি যদি আরেকবার বলি বিষয়টা, যে একটা বস্তু 5 কেজি ভর ছিল, বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড, আরেকটা ছিল 3 কেজি, শুরুতে ছিল স্থির অর্থাৎ বেগ ছিল 0। তো এই দুইটা বস্তু এখানে সংঘর্ষ হলো বা ধাক্কা খাইলো। সংঘর্ষের পরে 5 কেজি ভরে বস্তুটা ভাইয়া ওই যে এক অক্ষের সাথে, এটা যদি এক অক্ষ হয়, এটা হচ্ছে y অক্ষ, এক অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে এদিকে চলে গেল। আর অন্য একটা বস্তু অর্থাৎ 3 কেজি বস্তুটা এক অক্ষের সাথে থিটা কোণে ভি বেগে এদিকে চলে গেল। আমরা এই প্রশ্নটা ভাই মেইনলি দুই ভাবে সলভ করব। প্রথমটা হচ্ছে ভরবেগের সংরক্ষণশীল সূত্র প্রয়োগ করে, মানে দুইটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণশীল সূত্র প্রয়োগ করে। তো প্রথমটা হচ্ছে আমরা এক অক্ষ বরাবর আগে ভরবেগের সংরক্ষণশীল সূত্র নেব, আর y অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীল সূত্র নেব। তারপর দুইটা কম্বাইন করে আমরা ভি এই যে বেগ এবং থিটার মান বের করব। এটা ছিল প্রথম প্রসেস। আর 2 নম্বর প্রসেসে ভাই আমরা ভেক্টরের মাধ্যমে এই যে বেগ এবং কোণের মানটা বের করব। তবে দ্বিতীয় প্রসেসটা ভাই আমাদের মানে প্রথম প্রসেসের তুলনায় মানে সোজা, অর্থাৎ সহজে আমরা করতে পারবো। ঠিক আছে, আগে আমরা প্রথমটা দেখি। আচ্ছা, আচ্ছা এটা মনে করো একটা বস্তু যার ভর হচ্ছে 5 কেজি এবং আদিবেগ হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আরেকটা বস্তু ছিল এটা 3 কেজি, আদিবেগ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তো এই দুটো কি হয়েছে, কোন এক জায়গায় সংঘর্ষ হচ্ছে, তাই না? সংঘর্ষের পরে কি হলো, এটা হচ্ছে 30 ডিগ্রি, এটা হচ্ছে 5 কেজি, 1 মিটার পার সেকেন্ড। আর এদিকে হচ্ছে ভি, আচ্ছা এটা হচ্ছে ভি এর মান আমাদের বের করতে হবে, এই থিটার মান বের করতে হবে, আর এর ভর হচ্ছে ভাই 3 কেজি। এখানে দেখো বস্তুটা কিন্তু দুইটা বস্তু কিন্তু শুধু এক্স অক্ষে বা শুধু ওয়াই অক্ষে এমন অক্ষ বরাবর নেই, মানে এক্স এবং ওয়াই এই দুইটা অক্ষের মাঝে রয়েছে। ওই জন্য আমাদেরকে কি করতে হবে, আগে এক্স অক্ষ বরাবর আলাদাভাবে ভরবেগের সংরক্ষণশীল সূত্র প্রয়োগ করতে হবে, তারপরে ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীল সূত্র প্রয়োগ করা লাগবে। তো দেখো আমরা যদি এক্স অক্ষ বরাবর নেই, আচ্ছা আমরা অ্যান্সার করতেছি
আমরা ভাই x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীল সূত্র প্রয়োগ করতেছি। তো দেখো সংঘর্ষের আগে এই যে প্রথম বস্তু এর বেগ ছিল x অক্ষ বরাবর, পুরো বেগটাই ছিল x অক্ষ বরাবর, আর এই বস্তুটা যেহেতু স্থির তার মানে অর্থাৎ আমরা যদি লিখি আচ্ছা ভর 5 ইনটু বেগ তার মানে 2 প্লাস 3 যেহেতু এ স্থির ছিল 3 ইনটু 0 সংঘর্ষের আগে দুইটা যোগ করছি মানে মোট ভরবেগ ইকুয়াল টু সংঘর্ষের পরে মোট ভরবেগ। আচ্ছা দেখো এখানে 5 কেজি ভরের বস্তুটা এই যে x অক্ষেও নাই y অক্ষেও নাই, এদের মাঝামাঝি কোনো একটা অবস্থানে রয়েছে। আমরা ভেক্টর অধ্যায়ে এটা অবশ্যই পড়ে আসছি যে এখানে যদি একটা কোনো বিন্দু হয় p 2,3, আচ্ছা তাহলে আমরা কি জানি এদিকে হচ্ছে 2 গুণ আর উপর হচ্ছে 3 একক, এটা আমরা জানি। ঠিক আছে, তো আমি বলতে যাচ্ছি এখানে মনে করো একটা ভেক্টর আছে p, এখানে বেগ হচ্ছে একটা ভেক্টর রাশি। তো এটা যদি একটা p ভেক্টর হয় আর কোণ হচ্ছে থিটা, তাহলে এর যে x অক্ষ বরাবর বা আনুভূমিক উপাংশ সেটা ছিল p cos থিটা, আর এটা ছিল p sin থিটা, তাই না? এটা আমরা কোথায় পড়ছি ভেক্টর চ্যাপ্টার। আর যদি কোণটা এটার সাথে থাকতো, এটা যদি থিটা হতো তাহলে কিন্তু চেঞ্জ হয়ে যেত, তাই না? এটার জন্য হতো এটা p cos থিটা আর এটা তখন হতো p sin থিটা। অর্থাৎ আমরা জানি যার সাথে অ্যাঙ্গেল তার সাথে হবে cos থিটা। ঠিক আছে ভাই? আচ্ছা তো দেখো এটা যে 1 মিটার পার সেকেন্ড, তাহলে আমার x অক্ষ বরাবর যে এই জিনিসটার বেগ সেটা কি হবে 1 ইনটু cos 30 ডিগ্রি, আর y অক্ষ বরাবর হবে 1 ইনটু sin 30 ডিগ্রি। যেহেতু এই যে কোণটা সেটা এটার সাথে আছে ওই জন্য এই যে x অক্ষ বরাবর হবে cos, y অক্ষ বরাবর হবে sin। তো একইভাবে যদি এই v কে আমরা বিভক্ত করি তাহলে x অক্ষ বরাবর ভাই এদিকে হবে v cos থিটা আর y অক্ষ বরাবর অর্থাৎ নিচে হবে v sin থিটা। তবে এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে দেখো এই থিটাটা আমরা যদি চতুর্ভাগ বিবেচনা করি তাহলে এটা হচ্ছে কোন চতুর্ভাগে 4 নাম্বার চতুর্ভাগে। 4 নাম্বার চতুর্ভাগে cos পজিটিভ হলেও sin কিন্তু নেগেটিভ, ওই জন্য আমাদের নিতে হবে মাইনাস sin থিটা। বুঝা গেছে? এই ছোট বিষয়টা আমরা জানি 4 নাম্বার চতুর্ভাগে cos হচ্ছে পজিটিভ sin হচ্ছে নেগেটিভ, ওই জন্য sin এর আগে আমরা কি নিচ্ছি মাইনাস নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো যেহেতু x অক্ষ বরাবর বিষয়গুলো নিচ্ছি আমি, তাহলে এই যে এটাকে আমি যেহেতু ভাঙে ফেলছি তখন এই জিনিসটা কিন্তু আমার আর নেই। ঠিক আছে, এই যে যেটা ছিল সেটাকে আমি উপাংশে বিভক্ত করছি, এখন x অক্ষ এবং y অক্ষ বরাবর চলে গেছে। একইভাবে এই যে বেগ এটা কিন্তু আর নেই, সেটা x অক্ষ বরাবর আর y অক্ষ বরাবর চলে আসছে। ঠিক আছে, তো দেখো তাহলে x অক্ষ বরাবর এখন থাকলো ভর 5 কেজি, 5 ইনটু ভর ইনটু বেগ হচ্ছে 1 ইনটু cos 30 ডিগ্রি, আচ্ছা প্লাস, আর এই বস্তুর হচ্ছে v ইনটু বেগ হচ্ছে v আর বেগ হচ্ছে v cos থিটা আর ভর হচ্ছে v কত 3। ঠিক আছে, আচ্ছা খুব সিম্পল কিন্তু বিষয়টা, তাই না? এখানে ছিল বস্তুটা 3 কেজি। তো এরপরে দেখো তাহলে 5 দিয়ে 10, এটা তো 0 ইকুয়াল টু cos 30 মান হচ্ছে √3/2 প্লাস এখানে 3v ইনটু cos থিটা। আচ্ছা তো আমি যদি লিখি v cos থিটা 3v cos থিটা ইকুয়াল টু 10 মাইনাস 5√3/2 v cos থিটা ইকুয়াল টু আমি যদি লিখি 3 2 6 তার মানে 20 মাইনাস 5√3, এটা আমি দিলাম 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, আচ্ছা আমি কি করছি কি কাজ করছি প্রথমে এখানে লসাগু করছি,
তারপরে এই যে 3 ছিল এটা এদিকে নিয়ে এসে ভাগ করছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে 10 দিয়ে 20, 20 মাইনাস 5/3, এটা ভাগ হচ্ছে 6। আচ্ছা, তো আমি যদি এখানে লিখে রাখি এটা, তাহলে আমি পাচ্ছি v cos থিটা ইকুয়াল টু 20 মাইনাস 5/3, 20 মাইনাস 5/3 ডিভাইডেড বাই 6। আশা করি আমরা বুঝছি বিষয়টা। আচ্ছা, এবার যদি একইভাবে আমরা y অক্ষ বরাবর এই সূত্রটা অ্যাপ্লাই করি, তাহলে আমি কি পাবো দেখো। আচ্ছা, এটা ছিল সংঘর্ষ, সংঘর্ষের আগে তো এখানে। আচ্ছা, এখানে এই বস্তুটা ছিল x অক্ষ বরাবর, তাই না? তো এর কি কোনো y অক্ষ বরাবর বেগ ছিল? হ্যাঁ, y অক্ষ বরাবর কোনো বেগ ছিল না। আচ্ছা, তোমার যদি মনে হয় মানে সন্দেহ হয়, ঠিক আছে, তাহলে তবে একইভাবে এটার মতো ভাঙবা, ঠিক আছে। তো এই যে কোণ, এটা মনে করো x অক্ষ আর বস্তুটাও এদিকে গেছে, তার মানে x অক্ষের সাথে যে কোণ সেটা হচ্ছে 0 ডিগ্রি, তার মানে এদিকে হবে ভাই 2 cos 0 ডিগ্রি, তার মানে 2, অর্থাৎ x অক্ষ বরাবর হবে ভাই 2 মিটার পার সেকেন্ড, আর y অক্ষ বরাবর হবে 2 ইনটু sin 0 ডিগ্রি, তার মানে 0, ঠিক আছে। তার মানে x অক্ষ বরাবর যেহেতু বস্তুটা গতিশীল, তাহলে y অক্ষ বরাবর বেগের উপাংশ হচ্ছে 0, ঠিক আছে। তাহলে এখানে কোনো y অক্ষ বরাবর বেগ নেই। তাহলে আমরা যদি নিই ভর ইনটু বেগ হচ্ছে 0 প্লাস এই বস্তুতে স্পিড 3 ইনটু 0 ইকুয়াল টু সংঘর্ষের পরে। এবার কিন্তু আমরা সংঘর্ষের পরে কিন্তু আবার ওই যে y অক্ষ বরাবর বেগের উপাংশ পাবো, ঠিক আছে। তো দেখো কি সেটা। আচ্ছা, ভর 5 কেজি ভর ছিল প্রথম বস্তুর জন্য ইনটু ইনটু আচ্ছা, এই যে দেখো m1 sin 30 ডিগ্রি, বেগ ছিল 1 মিটার পার সেকেন্ড, উপাংশ হচ্ছে sin 30, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, আর এই বস্তুর ভর ছিল হচ্ছে 3 m ইনটু v sin থিটা, আর চিহ্ন কি ছিল ভাই? মাইনাস। কেন? এই যে 4 নম্বর চতুর্ভাগে অর্থাৎ চতুর্থ চতুর্ভাগে সাইন হচ্ছে নেগেটিভ, ঠিক আছে। আচ্ছা, তো দেখো এই পুরো জিনিসটা 0 ইকুয়াল টু sin 30 মান হচ্ছে হাফ মাইনাস 3v sin থিটা। তো আমরা লিখতে পারি এখন 3v sin থিটা ইকুয়াল টু 5/2, অতএব v sin থিটা ইকুয়াল টু 5/6। এটা দিলাম আমরা 2 নম্বর ইকুয়েশন। তো আমরা x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীল সূত্র এবং y অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীল সূত্র অ্যাপ্লাই করে আমরা দুইটা ইকুয়েশন পাইছি, একটা হচ্ছে v cos থিটা সমান এত এবং v sin থিটা সমান এত। আমরা কি করব এখন? 2 নম্বর ইকুয়েশনকে 1 নম্বর ইকুয়েশন দ্বারা ভাগ করব, ঠিক আছে। তো আমরা পাচ্ছি v sin থিটা, আর ওর বাম পক্ষে ছিল ভাই v cos থিটা, তাহলে উপরে থাকতেছে 5/6 ইনটু এটা যদি ভাগ করি তাহলে উপরে যাবে 6 আর নিচে আসবে 20 মাইনাস 5/3, তো এই জিনিস যাবে, তো v গেল। sin বাই cos এটার মানে হচ্ছে tan থিটা ইকুয়াল টু 5/20 মাইনাস 5/3। তো আমি যদি এখান থেকে থিটার মানটা ক্যালকুলেশন করতে চাই ক্যালকুলেটর দ্বারা, তাহলে সেটা আমি পাচ্ছি 5/20 মাইনাস 5/3 শিফট tan আনসার, তাহলে 23.79 ডিগ্রি। তো আমি কিন্তু আমার যে কাঙ্ক্ষিত থিটার মান, একটা ছিল এদিকে 30 ডিগ্রি হয় আর এদিকে একটা হচ্ছে 30.79 ডিগ্রি। বস্তুর ভর ছিল 3 কেজি আর ভি ছিল, আমি কিন্তু একটা মান পেয়েছি সেটা হচ্ছে থিটার মান, এটা হচ্ছে 23.79 ডিগ্রি, আর থিটার মান পাইছি, এখন ভি এর মান আমাকে বের করা লাগবে। তো দেখো থিটার এর মানটা যদি আমি 2 নম্বর ইকুয়েশন অথবা ওই যে 1 নম্বর যে ইকুয়েশনটা ছিল ওই দুইটার মধ্যে যে কোনো এক জায়গায় বসিয়ে দিই, এটাতে অথবা এটাতে, তাহলে কিন্তু আমি ভি এর যে মান সেটা পেয়ে যাচ্ছি। তো দেখি আমরা বসাই, আমি এটা বসলাম। হ্যাঁ,
তো আমরা পাচ্ছি ভি cos থিটা ইকুয়াল টু 20 মাইনাস 5√3 বাই 6 আর পি ইন্টু cos থিটার মান ছিল ভাই 23.79 ইকুয়াল টু 20 মাইনাস 5√3 ডিভাইডেড বাই 6। অতএব ভি এর যে মান সেটা আমরা পাচ্ছি, ভি এর মান আমরা পাবো 20 মাইনাস 5√3 6 ডিভাইডেড বাই cos 23.79, এটা হচ্ছে 2.065 এত মিটার পার সেকেন্ড। তো আমরা ফাইনালি বিষয়টা দেখলাম, এই বস্তুটা 5 কেজি ভরের বস্তুটা 1 মিটার পার সেকেন্ড বেগে 30 ডিগ্রি কোণে চলতেছিল, আর 3 কেজি ভরের বস্তুটা ভাইয়া এই যে কত বেগে 2.056 এত মিটার পার সেকেন্ড বেগে, এবং কোণের যে মান সেটা 23.79 এত ডিগ্রি কোণে, ওই যে এই কোণটা এত ডিগ্রি কোণে চলতে থাকবে দিয়া ছোট বস্তুটা অর্থাৎ দ্বিতীয় বস্তুটা। আশা করি এই প্রসেস যেটাতে আমরা সলভ করলাম এই প্রশ্নটা তোমরা বুঝতে পারছো। বোর্ড পরীক্ষায় যদি আচ্ছা এ পর্যন্ত আমরা এই প্রশ্নটাকে দুইটা অংশে বিভক্ত করার মাধ্যমে অর্থাৎ x অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীল সূত্র এবং y অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীল সূত্র অ্যাপ্লাই করে আমরা আলাদা আলাদা ভাবে মানে দুইটা ইকুয়েশন তৈরি করছি, তারপরে দুইটা ইকুয়েশন সলভ করার মাধ্যমে আমরা বেগ অর্থাৎ 3 কেজি ভরের বস্তুর বেগ এবং দিক অর্থাৎ কোণের মানটা বের করছি। এবার আমরা এই আলাদা আলাদা না করে একবারে এই কাজটা করার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা দেখব কিভাবে সেটা। এই কাজটা করার আগে আমরা ভেক্টর অধ্যায়ের কিছু আইডিয়া নিয়ে আসবো এখানে। আচ্ছা, খুব বেসিক আইডিয়া। মনে করো এখানে একটা বস্তু হচ্ছে ভাই পি, যার অবস্থান ভেক্টর 3, অবস্থান যার বিন্দু হচ্ছে 3,2। আচ্ছা, তার মানে এদিকে হচ্ছে 2 একক, এদিকে হচ্ছে আচ্ছা এদিকে হচ্ছে 3 একক, এদিকে হচ্ছে 2 একক, এটা আমরা সবাই জানি। আমরা এটাও জানি x অক্ষ বরাবর একক ভেক্টর হচ্ছে i ক্যাপ, y অক্ষ বরাবর হচ্ছে j ক্যাপ, আর x অক্ষের নেগেটিভ দিকে হবে মাইনাস i ক্যাপ, y অক্ষের নেগেটিভ দিকে মাইনাস j ক্যাপ। আচ্ছা হলো, তাহলে এই বিন্দুটার অবস্থান 3,2, এদিকে হচ্ছে 3 একক, উপরে হচ্ছে 2 একক। তার মানে আমরা বলতে পারি এই যে পি বিন্দু, এটাকে যদি আমরা ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে চাই অর্থাৎ পি ভেক্টর ইকুয়াল টু x অক্ষ বরাবর একক ভেক্টরের যে প্রকাশ সেটা ছিল ভাইয়া i ক্যাপ, তাই না? x অক্ষ বরাবর ছিল i ক্যাপ। তো যেহেতু এক এককের জন্য ছিল i ক্যাপ, তো 3 এককের জন্য হবে 3 i ক্যাপ, আর y অক্ষ বরাবর ছিল 2 একক, তাহলে 2 j ক্যাপ। এটা হচ্ছে এই যে বিন্দুটা তার ভেক্টর প্রকাশ। তো মনে করো আরেকটা বিন্দু এদিকে থাকলো, আচ্ছা -3,4, আমরা ধরলাম এর এই যে পি বিন্দুর অবস্থান হচ্ছে -3,4। তো একে যদি আমরা এখন ভেক্টরের মাধ্যমে প্রকাশ করি তাহলে এই যে -3 x অক্ষ বরাবর i হেড প্লাস 4 y অক্ষ বরাবর হচ্ছে একক ভেক্টর j ক্যাপ। আশা করি আমরা এই বিষয়টা বুঝতে পারছি। তো দেখো, আমরা যদি এবার প্রশ্নে চলে আসি। আচ্ছা, এখানে ছিল 5 কেজি ভরের বস্তু। আচ্ছা, 5 কেজি ভরের বস্তু x অক্ষ বরাবর ছিল প্রথমে, তাই না? তো একটু আগে আমরা দেখলাম x অক্ষ বরাবর একক ভেক্টর ছিল i ক্যাপ। তো বেগ যেহেতু হচ্ছে 2 মিটার পার সেকেন্ড, তাহলে বেগ আমরা যদি এটাকে u1 দ্বারা প্রকাশ করি তাহলে এটা হবে সম্পূর্ণ বেগ কোথায় ছিল x অক্ষ বরাবর, তাহলে 2 i ক্যাপ, ঠিক আছে? আচ্ছা, এটা গেল প্রথম বস্তু। দ্বিতীয় বস্তু যেটা এর ভর হচ্ছে, আচ্ছা এটা m1 দিলাম, এটা হচ্ছে m2 = 3 আর u2 এর মান হচ্ছে 0, যেহেতু স্থির ছিল, তাই না? আচ্ছা, 0 এর সাথে i j দেওয়া মানে হচ্ছে পুরোটাই 0। তো যাই হোক, ছিল এখানে স্থির ছিল, সংঘর্ষ হইল, এখানে হচ্ছে দুইটা বস্তু সংঘর্ষ হইল, এটা হচ্ছে m1, এটা হচ্ছে m2। আচ্ছা, সংঘর্ষের পরের যে ঘটনা সেটা হচ্ছে কি, এটা হচ্ছে x অক্ষ,
এটা হচ্ছে y অক্ষ। আচ্ছা, এই যে 5 কেজি বলে বস্তুটা 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে মানে সংঘর্ষের পরে চলে গেল 1 অক্ষের সাথে 30 ডিগ্রি কোণে 1 মিটার পার সেকেন্ড বেগে। তো এটা হচ্ছে x, এটা হচ্ছে y অক্ষ। তাহলে x অক্ষ বরাবর যে উপাংশ সেটা হচ্ছে 1 cos 30 ডিগ্রি, আর y অক্ষ বরাবর হচ্ছে ভাই 1 sin 30 ডিগ্রি। এটা কার জন্য? এটা হচ্ছে 5 কেজি ভরের বস্তুর জন্য। ভর ছিল m1 = 5 কেজি। তো একইভাবে 3 কেজি ভরের বস্তুর যে কোণ সেটা যদি থিটা হয়, এটা আমাদের মেইনলি বের করা লাগবে। আর বেগ v, অর্থাৎ আমরা এটাকে v2 দিলাম, এই যে বেগ এটা আমাদের বের করা লাগবে। তাহলে এখন v1 এর মান কত ভাইয়া? দেখো v1, আচ্ছা এখানে ছিল 3,2, মানে x অক্ষ বরাবর উপাংশ ছিল 3 i হেড, আর y অক্ষ বরাবর যে উপাংশ সেটা হচ্ছে 2 j হেড। তো আমরা যদি এটাকে ভেক্টরের মাধ্যমে লিখতে চাই তখন কি লিখবো ভাইয়া? 3 i হেড প্লাস 2 j হেড, তাই না? আচ্ছা, তো দেখো তাহলে এই যে বেগ, এই যে 1 মিটার পার সেকেন্ড, এটার x অক্ষ বরাবর হচ্ছে 1 cos 30, y অক্ষ বরাবর হচ্ছে 1 sin 30। তো একইভাবে যদি আমরা লিখি v1 ইকুয়াল টু, এখানে দুইটা যোগ করছি না, তো সিম্পল ভাবে এখানে যোগ করব। আচ্ছা 1 যোগ কর, 1 গুণ আকারে থাকলেও যা, না থাকলেও তা, ঠিক আছে। তাহলে এটা হলো cos 30 ডিগ্রি, x অক্ষ বরাবর হচ্ছে i ক্যাপ, আর এদিকে হচ্ছে sin 30 ডিগ্রি, y অক্ষ বরাবর হচ্ছে j ক্যাপ। বোঝা গেছে এই সিম্পল জিনিসটা? আচ্ছা, আশা করি আমরা ভেক্টর অধ্যায়ে এই বিষয়টা সম্পর্কে ক্লিয়ার ধারণা নিয়ে আসছি, আমরা সবাই বুঝতে পারছি। তো এখন দেখো আমরা কিন্তু এই যে x অক্ষ y অক্ষ পুরো বিষয়টাকে একটা বেগের মাধ্যমে নিয়ে আসছি। তার মানে এখানে আবার আলাদা করে x অক্ষ বরাবর এবং y অক্ষ বরাবর যে ভরবেগের সূত্র ওটা অ্যাপ্লাই করতে হবে না। তো আমরা এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করব। আচ্ছা, আমরা জানি সংঘর্ষের আগে মোট ভরবেগ অর্থাৎ p1 ইনিশিয়াল প্লাস p2 ইনিশিয়াল ইকুয়াল টু p1 ফাইনাল প্লাস p2 ফাইনাল। এটা আমরা প্রথমে করে আসছি। তো দেখো তাহলে আমরা পাবো m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 ইন্টু v2। আচ্ছা, এখন দেখো বিষয়টা m1 এর মান হচ্ছে 5 ইন্টু u1 এর মান হচ্ছে 2i ক্যাপ প্লাস m2 এর মান হচ্ছে 3 আর u2 এর মান হচ্ছে কত 0 ইকুয়াল টু m1 এর মান 5 ইন্টু, এখন দেখো v1 এর মান হচ্ছে এটা cos 30 i ক্যাপ cos 30 i ক্যাপ প্লাস sin 30 ডিগ্রি j ক্যাপ। আচ্ছা, আর m2 এর মান হচ্ছে 3 কেজি, আর v এর যে মান অর্থাৎ v2 এর যে মান সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো আগেরবার আমরা যে কাজটা দুইটা ধাপে করছিলাম, অর্থাৎ প্রসেসটা একটু লং ছিল তাই না, বা প্রসেসটা একটু বড় ছিল, আমাদের সময় সাপেক্ষে ছিল অর্থাৎ সময় লাগতো। কিন্তু এর প্রসেসে দেখো ভাইয়া আমরা যদি জাস্ট এই ইকুয়েশনটা সলভ করি তাহলে কিন্তু আমাদের কাজ শেষ, অর্থাৎ তুলনামূলকভাবে ছোট প্রসেসটা। তো দেখো 10 i ক্যাপ, আচ্ছা এটা তো 0, তাহলে এখানে হলো 5, আচ্ছা 5 ইন্টু cos 30 এর মান হচ্ছে √3/2 √3/2 i ক্যাপ প্লাস sin 30 এর মান হচ্ছে হাফ 5/2 j ক্যাপ প্লাস 3v2। আচ্ছা, তো দেখো আমার দেখো এখানে চলক শুধু একটাই, কে সেই চলক? সেটা হচ্ছে v2। এই v2 একটা ইকুয়েশন, একটাই চলক, আমি ইজিলি সেই মানটা বের করতে পারবো। তাহলে দেখো
3 v2 আচ্ছা 10 minus 5 root 3 by 2 i cap এটাকে এদিকে নিয়ে এসে জাস্ট কমন নিছি, ঠিক আছে, মাইনাস 5 by 2 j। আচ্ছা, তো আমি যদি v2 এর মানটা বের করতে চাই তাহলে সেটা হবে 20 minus 5 root 3 divided by 6 minus 5 by 6 j cap, মানে এই যে 3 দ্বারা ভাগ করছে এদিকে, ঠিক আছে। আচ্ছা, তো একটা ভেক্টর মনে করো p 3i cap plus 4j cap, এটা একটা ভেক্টর। এই ভেক্টরের যে মান সেটা আমরা কিভাবে বের করতাম ভাই? p পরমান দিয়ে মানটাকে বুঝাইতাম, সেটা হচ্ছে এটার স্কয়ার প্লাস 4 স্কয়ার রুট। এভাবে আমরা ভেক্টর অধ্যায়ে কাজ করে আসছি। তো একইভাবে দেখো এই যে v2 একটা ভেক্টর, আচ্ছা এখানে ছিল i cap, v2 একটা ভেক্টর, এটা হচ্ছে তার i এর উপাংশ মানে x অক্ষ বরাবর উপাংশ, এটা হচ্ছে y অক্ষ বরাবর উপাংশ। তো এইভাবেই তো আমরা এই মানটা বের করতে পারবো না? অবশ্যই পারবো। তো আশা করি এই জিনিসটা তোমরা তুলে নিয়ে এসছো, আমি এটা এখন মুছাই দেবো, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা মুছলাম এটা। তাহলে দেখো না v2 এর যে মান এটা হচ্ছে 20 minus 5 root 3 by 6 এই পুরো জিনিসের বর্গ প্লাস মাইনাস 5 by 6 এটার বর্গ, আর পুরোটার উপরে কি ছিল ভাই? বর্গমূল ছিল। তো ওতে v2 এর যে মান সেই মানটা আসতেছে 20 minus 5 root 3 divided by 6 square plus 5 by 6 এর স্কয়ার রুট অ্যান্সার 2.065। তো v2 এর মান হচ্ছে 2.065 এত মিটার পার সেকেন্ড। আগের নিয়মে যখন আমরা সলভ করতেছিলাম তখনও কিন্তু এই যে একই অ্যান্সারটা আসছিল, তবে আগের প্রসেসটা একটু লং ছিল, এটা আমরা একবারে কাজ করে ফেলছি, ঠিক আছে, বুঝা গেছে। আচ্ছা, আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে থিটার মান। আচ্ছা, ভেক্টর দিয়ে আমরা করছি 3i cap প্লাস 4j cap, এমন যদি হয় তাহলে এই যে কোণ থিটা ইকুয়াল টু ছিল tan ইনভার্স y এর উপাংশ অর্থাৎ 4 আর নিচে ছিল x এর উপাংশ অর্থাৎ 3। এটা আমরা করে আসছি, তাই না? তাহলে আমরা লিখতে পারি আবার tan থিটা ইকুয়াল টু y এর উপাংশ হচ্ছে মাইনাস 5/6 আর x এর উপাংশ হচ্ছে 20 minus 5 root 3 divided by 6। তো এই 6 আর এই 6 চলে যাবে, তার মানে -5 divided by 20 minus 5 root 3। তো অতএব থিটা ইকুয়াল টু tan ইনভার্স -5 by 20 minus 5 root 3। এই ক্যালকুলেশনটা যদি আমরা করি এখন, shift 10 minus 5 divided by 20 minus 5 root 3, এটার যে অ্যান্সার সেটা হচ্ছে -23.79। অতএব থিটা ইকুয়াল টু -23.79 ডিগ্রি। এটা হচ্ছে আমার আনসার। এখন বিষয়টা হচ্ছে আগেরবার যখন থিটা বের করলাম তখন আগেরবার যখন বের করলাম তখন এটাই আসছিল, তার মানে এটা নিয়ে কোনো ঝামেলা নেই। কিন্তু থিটা আগেরবার ভাইয়া পজিটিভ ছিল, এখন চলে আসছে কি নেগেটিভ। কেন এমনটা হলো? খুব সিম্পল ব্যাখ্যা আছে এটার জন্য, দেখো। আচ্ছা, এদিকে ছিল 30 ডিগ্রি 1 মিটার পার সেকেন্ড, 5 কেজি ভরে বস্তু, আর এদিকে ছিল থিটা
এদিকে ছিল v2। তো প্রথমবার যখন আমরা এই থিটার মানটা বের করছিলাম তখন আমরা চতুর্থ চতুর্ভাগের জন্য আগে থেকে কিন্তু মাইনাসটা নিয়ে নিছিলাম, মনে আছে? মনে না থাকলেও দেখবা যখন আমরা এটা বের করতেছিলাম, আমরা যখন থিটা বের করতেছিলাম তখন কিন্তু শুরুতে মাইনাসটা আমরা নিয়ে নিছিলাম। এবার আমরা শুরুতে মাইনাস নিই নাই, ওই জন্য সামনে একটা কি আসছে ভাই, মাইনাস আসছে। এই মাইনাস দ্বারা বোঝাচ্ছে যে এই চতুর্থ চতুর্ভাগে অবস্থান করতেছে, বোঝা গেছে? আচ্ছা, আশা করি আমরা এই দুইটা প্রসেসে যে ম্যাথটা সলভ করলাম, আমরা দুইটা প্রসেসে সুন্দরভাবে বুঝছি। প্রথম প্রসেসটা একটু বড় হলেও এটা একটু তুলনামূলকভাবে সোজা এবং ছোট। আমরা চেষ্টা করব মানে যার যেটা ইচ্ছা সে ওই প্রসেসে সলভ করতে পারে, মানে একান্তই তার এটা ব্যক্তিগত ইচ্ছা। তো আমরা আজকের এই লেকচারকে এখানেই রাখবো, এই পর্যন্তই শেষ করব। দেখা হবে ইনশাল্লাহ আগামী লেকচারে। ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। সবাইকে সালাম জানিয়ে শেষ করতেছি আমাদের আজকের লেকচার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।